ভাইয়া, আমি আপনার বাচ্চার আম্মু হতে চাই। বলছি, আমি আপনার বাচ্চার মা হতে চাই। তোমাকে এইসব কথা কে শিখিয়েছে? তার আগে বলুন, আমার পেটের উপর তিলটা সুন্দর না ভাইয়া? মার খেতে চাও তুমি? ভাইয়া, আমি বলছি, আমার পেটের উপর তিলটা সুন্দর না? সুন্দর আছে তো। এখন বলুন, এই তিলটা এত ছোট কেন? তুমি পিছিয়ে একটা মেয়ে, এই জন্য এটা ছোট। আচ্ছা, তোমাকে এইসব কথা আমাকে বলতে কে বলছে? আমাকে আবার কে বলবে? আমি আপনার বাচ্চার মা হতে চাই ব্যাস। এখন কিন্তু সত্যি সত্যি মারবো তোমাকে। ভাইয়া, আমার না একটু সমস্যা হয়ে গেছে। কি হয়েছে বলো? আমার পেটের উপর তিলটা ব্যথা করছে, আপনি একটু হাত দিয়ে দেখবেন। এই পিচ্ছি, তোমাকে তো আমি... ভাইয়া, আমি কিন্তু মরে গেলাম, খুব ব্যথা করছে, একটু হাত দিয়ে দেখেন না। কি আর করব, পিচ্ছি একটা মেয়ে এখন কথা না শুনলে কান্না করবে। ওর পেটের উপর হাত দিতেই পিচ্ছি চিৎকার দিয়ে বলল, ইয়াহু, আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কি মজা কি মজা, আমি প্রেগনেন্ট হয়ে গেছি। কি বলো ফারিয়া এইসব? উম, আমি কি বলি মানে, আমি এখন আপনার বাচ্চার মা, আমার পেটে আপনার বাচ্চা। ক্লাস 3-তে পড়ে এই মেয়ে, এখনো এত কিছু বোঝে না আর এইসব কি বলছে? ভাইয়া, আপনাকে আমার বাচ্চার বাবা বলে ডাকবে। চুপ করে এখানে বসো বলছি। না, আমি চুপ করব না, আমি সবাইকে বলবো আমার পেটে আপনার বাচ্চা। তোমাকে চুপ করতে বলছি না ফারিয়া, চুপচাপ এখানে বসো। আচ্ছা, বসলাম, এখন বলেন। তোমাকে এসব কে বলতে বলছে? আমাকে কেউ কিচ্ছু বলে নাই, আমি সব কিছু জানি। কে বলছে যদি বলো তাহলে একটা চকলেট দিব। একটা চকলেট দিয়ে আমি কি করব? আমি বলবো না মানে, বলবো না। আচ্ছা, 2টা চকলেট দিব। উম, আমার বলতে ঠেকা পড়ছে। আচ্ছা, 5টা চকলেট দিব, ঠিক আছে? তাহলে বলবো। এখন বলো এসব কি বলছে? সেদিন আপু দুলা ভাইয়ের সাথে কথা বলছিল, তখন আমি শুনেছি আপু দুলা ভাইকে বলছিল অনেক দিন হলো, এখন আমাদের একটা বাচ্চা নেওয়ার দরকার। দুলা ভাই বলল আচ্ছা ঠিক আছে, তবে আমরা কিন্তু মেয়ে নিব। দুলা ভাই ফোন কেটে দেওয়ার পর আপু পেটে হাত দিয়ে হাসতে হাসতে বলল আবার আমার একটা ছোট্ট সোনামণি হবে। আর তখন আমি বুঝে গেছি বাচ্চা কিভাবে হয়, পেটের উপর হাত দিলেই বাচ্চা হয়, বুঝলেন? আপনি তো জানেন ভাইয়া, আমার অনেক বুদ্ধি, এজন্য আপনি আমার পেটে হাত দিয়েছেন, আমি বাচ্চার মা হয়ে গেছি। কি মজা কি মজা। তুমি অনেক ছোট তো, এইসব তুমি বুঝবে না, বুঝলে? ফারিয়া লাফ দিয়ে বিছানা থেকে নেমে চিৎকার দিয়ে বলল, ও আপু, ও আম্মু, তোমরা কোথায়? দেখে যাও, আমি তো প্রেগনেন্ট হয়ে গেছি, আমার মিষ্টি লাগবে, সবাইকে আজকে মিষ্টি খাওয়াতে হবে। ফারিয়া বোন আমার এমন করে না, এমন করলে আমার মান সম্মান থাকবে না। আপনি আমাকে প্রেগনেন্ট করেছেন, আমি সবাইকে বলবো না? এটা বলতে না বলতেই ফারিয়ার আম্মু আর ওর বড় বোন চলে আসলো। ফারিয়ার আম্মু এসেই বলল, কি হয়েছে রে মা, এভাবে চেঁচামেচি করছিস কেন? ফারিয়া জোরে চিৎকার দিয়ে বলল, আম্মু, আমি ভাইয়ার বাচ্চার মা হয়ে গেছি। তারও আম্মু, আমি দোকান থেকে মিষ্টি নিয়ে আসি। এই কথা বলেই ফারিয়া দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। ফারিয়ার বড় বোন বলল, কি বলে ফারিয়া এসব স্যার? কি বলে মানে? সব দোষ আপনার। ও কেমন পাক্তা মেয়ে আপনি জানেন না আপু? দোলাফাইয়ের সাথে কি সব কথা বলেছেন আপনি? আর ফারিয়া সব শুনে এখন আমার উপর প্রয়োগ করছে। আপু আমার কথা শুনে হাসি দিয়ে বলল, কি হয়েছে বলেন তো আগে শুনি। আমি এক এক করে সব কিছু বললাম। সব শুনে আপু আর আন্টি হাসতে হাসতে বলল, বাবা ভালোই তো হয়েছে দেখি। আপু মজা নিচ্ছেন না আমার সাথে? মজা নিলেন কই, আপনি আমার বোনের জামাই হতে যাচ্ছেন। আপু ভালো হবে না কিন্তু বলে দিলাম। আচ্ছা স্যার, এত রাগ করবেন না, ওকে আমি বুঝিয়ে বললেই সব কিছু ঠিক হয়ে যাবে। কচু হবে। আপনার বোন কতটা পাকনা জানেন? ওকে যখন পড়ায় তখন মনে হয় ওকে আমি পড়তে আসিনি, ও আমাকে উল্টো পড়ায়। এতটা দুষ্টু আপনার বোন। মার দিতে পারেন না স্যার? আমার মাথায় চুল ছিঁড়ে আপনার বোন টাকলা করে দিয়েছে। না জানি বিয়ে করতে পারি কিনা উপরওয়ালাই জানে। বিয়ে করতে না পারলে আমার বোনকে বিয়ে দেব। আপু এখন কিন্তু খুব খারাপ হচ্ছে। হঠাৎ দেখি ফারিয়া ভেতরে আসলো, তবে ওর মুখটা একটু কালো হয়ে আছে। ওর বড় বোন ওকে বলল,
কি রে ফারিয়া, তোর আবার কি হয়েছে? মুখটা এমন কালো হয়েছে কেন? আপু, দোকানদার আমাকে বললো বাচ্চা নিতে হলে নাকি বিয়ে করতে হয়। তুমি তো দুলাভাইকে বিয়ে করেছো, কিন্তু আমি তো ভাইয়াকে বিয়ে করি নাই। তাহলে আমি বাচ্চার মা হব কিভাবে? মনে মনে বললাম, না জানি এখন আমার এই পিচ্ছিমে কি করে। ওকে পড়িয়ে আমার 12টা থেকে 13টা বেঁচে যায়। আমি এবার বললাম, ফারিয়া তুমি আগে বড় হও কেমন, পরে বিয়ে করবে না। এখন পড়াশোনা করতে হবে বুঝলে। আর তোমার আপু তো বোকা। আমার আপুকে বোকা বলবেন না, নইলে আমি কিন্তু আপনার মাথা ফাটাবো। আচ্ছা সরি, হয়েছে এখন। আপু শোন না, তুই ভাইয়াকে ধরে রাখ, আমি দোকান থেকে একটা কাজই নিয়ে এসে ভাইয়াকে বিয়ে করব। কি বলো পিচ্ছি এইসব? কি বলি মানে, আমি আজকেই আপনাকে বিয়ে করে আপনার বাচ্চার মা হব। আপনি কিন্তু যাবেন না ভাইয়া। না, আজকে থেকে তোমাকে আর পড়াবো না, আমার মাথা খেয়ে ফেলছ। আমি গেলাম। আপু, তুই কিন্তু ভাইয়াকে ধরে রাখ, নইলে আমি কিন্তু কান্না করব। ফারিয়ার কথা শুনে আপু আমার দিকে আসতে লাগলো। আপু ভালো হবে না কিন্তু বলে দিলাম। আমার বোন বলেছে বুঝলেন স্যার, ওর কথা শুনতে তো হবেই। দিলাম এক দৌড়। আপু আমাকে ধরতে গিয়ে আমার লুঙ্গি দিল খুলে। আর আমি দৌড় পেছন থেকে আপু চিৎকার দিয়ে বলল, স্যার আপনার লুঙ্গি নিয়ে তো যান। কিসের লুঙ্গি, আগে মান সম্মান বাঁচাই। এই মেয়েটা পিছি হয়ে কি হবে কি, খুব ডেঞ্জারাস মেয়ে। রাস্তা দিয়ে দৌড়াচ্ছি আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে মনে বললাম, আগে নিজের জীবন বাঁচাই, পরে অন্য কিছু। বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই আমার আপুর বান্ধবীর বোন এসে দরজা খুলে দিল। ও আমাকে দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আপু দৌড়ে এসে বলল, কিরে লাদেন, তোর লুঙ্গি কই? আপুর ওড়না নিয়ে ওটা পেঁচিয়ে বললাম, আর বলিস না, মান সম্মান যা আছে সবটা চলে গেল। কিন্তু মিতু এভাবে পড়ে আছে কেন? কি জানি, তুই গিয়ে জিজ্ঞেস কর। মিতুকে পানি দিয়ে জ্ঞান ফেরাতেই আমার দিকে তাকিয়ে বলল, আপু, তোমার ভাইয়ের মান সম্মান কিছুই নাই, আমার সামনে ছোট ছোট জিনিস পড়ে। এই মেয়ে দিব কিন্তু একটা মাথায়, চুপ থাকতে পারিস না। দেখেন আপু, ও আমাকে বকা দেয়। আপু আমার দিকে তাকিয়ে বলল, সোনা ভাই আমার, কি হয়েছে বল। আমি মগ থেকে একটু পানি নিয়ে চোখে দিয়ে কান্নার ভাব নিয়ে বললাম, আপু তোর ভাইয়ের মান সম্মান সব শেষ আজকে। রাস্তায় আজকে এই অবস্থায় দৌড়ে আসতে হলো। বজ্জাত মেয়ে একটা, পিছিয়ে হলে কি হবে মনে হয় সব বোঝে। আচ্ছা ভাই, তোর কি হয়েছে বল তো আগে। ফারিয়ার বিষয়ে আমি আপুকে সব বললাম। সব শুনে আপু আর মিতু হাসতে হাসতে বলল, তোরে কি বলবো ভাই, পিচ্ছি একটা মেয়ের সাথে তুই পারিস না। আজকে যদি ও সুযোগ পেত, ও তো তোরে। বোন তোর পায়ে পড়ি আর এসব বলিস না। আচ্ছা যা গোসল করতে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। এই কথা বলে আপু কিচেনে চলে গেল। মিতু আমার দিকে তাকিয়ে ঠোঁটে একটা কামড় দিয়ে বলল, ইস, তোমাকে না আজকে অনেক হ্যান্ডসাম লাগছে গো। হবে কি ওইসব? এই মেয়ে ওইসব মানে? ওই আর কি, চলো না। এই আমার কাছে আসবেন না। শোনো, একটা কথা বলি, তোমার সব কিছু এত বড় বড় কেন? বিড়ালের দুধ 3 বেলা খাবা, তাহলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কি বজ্জাত মেয়ে, চুপ কর, নইলে তোর মাথার চুল ছিঁড়ে দিব কিন্তু। তাই নাকি? আসেন তো ছেড়ে। দূর থাক তুই। আমি কিন্তু কলিকাতার হারবাল এনে দিব আপনাকে। তোর হারবাল তুই খাজা। আমি আমার রুমে চলে গেলাম। বাসার আসলে এই মেয়ে অনেক প্যারা দেয়, আর কোচিং পড়াতে গেলে ফারিয়া। যাই হোক, এতক্ষণ বকবক খুব করলাম। মান সম্মান যা আছে সব মনে হয় আজকে গেছে। এবার না হয় পরিচয়টা একটু দিয়ে দিই। আমাকে তো সবাই চেনেন। আর কিছুক্ষণ আগে যাদের সাথে কথা হয়েছে, একজন আমার বড় বোন। আপুর বিয়ে হয়ে গেছে, দুলাভাইয়ের সাথে এখানেই থাকে। আর আমার দুলাভাইয়ের নিজের বাসা এটা। আমি পড়াশোনা করার জন্য এখানে আসছি। আর মিতু হলো আপুর বান্ধবীর বোন, ও পড়াশোনা করার জন্য এখানে আসছে। তবে আমার জুনিয়র, আপুর বান্ধবীর শহরে কেউ থাকে না, তো এই জন্য ওকে আমার বোনের কাছে দিয়ে গেছে। আর আমার পরিবারের সবাই গ্রামে থাকে। ফারিয়া আমার ছাত্রী, তাও 1 মাসের। থাক, আর কিছু বলবো না, সাথে থাকেন সব জানতে পারবেন। গোসল শেষ করে রুম থেকে বের হলাম। বের হয়ে টেবিলে গিয়ে বসতেই আপু খাবার দিতে লাগলো। মিতু আমার পাশে বসে বলল, কি মিস্টার, কি খান? গোখা খাবি তুই? ওয়াক, থু থু। মিতু খাবার রেখে বমি করতে করতে শেষ।
আমি মিতুকে বললাম, উনি বুঝি হাগু করেন না, বলতেই বমি করছেন ভালো মানুষ। আমি তো হাগু করি, সাথে আবার ভাত খাই, একসাথে দুই কাজ। কি কস আপু, সবাই বাঁচে না রে? মিতু চিৎকার দিয়ে বলল। আপু, তোমার ভাইকে বলো চুপ করতে, নইলে আমি কিন্তু ওর মাথা ফাটাবো। সাধু মানুষ। আপু আমাকে ধমক দিয়ে বলল, লাদেন কি বলিস এখন? খাবারের সময় এসব বলতে নেই। আমি খাবারের থালাটা হাতে নিয়ে মিতুর সামনে গিয়ে বললাম, মিতু জান, মানুষের হাগু কত প্রকার? এগুলো দুই প্রকার, একটা হলো নর্মাল আর একটা হলো কঠিন। এখন তুমি বলো তোমার কি কঠিন হয়? তাহলে তুমি ভাত না খেয়ে পানি খাবে, বুঝলে? তাহলে সুন্দর হবে। আর ওয়াশরুমে গিয়ে ভাত খাবে, তাহলে একটা শুকরান হবে, বুঝলে? আমার কথা শুনে মিতু আবার বেহুশ। আপু ঝাড়ু দিয়ে আমার পিঠে মারতে মারতে বলল, শয়তান ছেলে, চুপ কর একটু। আগে ওর মাথায় পানি দে আপু। মিতুকে পানি দিয়ে জ্ঞান ফেরাতেই আমি বললাম, তুমি কি হাগু নিয়ে খুব চিন্তিত, এই জন্য বারবার বেহুশ হয়ে যাচ্ছ? চিন্তার কোনো কারণ নেই। প্রতিদিন 1 কেজি করে মূলা খাবে আর কলিকাতা হার্বাল, তাহলে সব কিছুর সমাধান হয়ে যাবে। মিতু এবার রেগে বলল। লাদেনের বাচ্চা, তোরে তো আমি খাইছি। মিতু আমার চুল ধরে টানতে লাগলো আর আপু ঝাড়ু দিয়ে মারতে লাগলো। দুইজন মিলে কি মাইটাই না দিল। সব কিছু শেষে আপু বলল, এখন কোনো কথা নেই, চুপচাপ বসে খা বলছি। মিতু ইশারা দিয়ে বলছে। আর একবার যদি এইসব বলিস না, তখন খবর আছে লাদেন, এই বলে দিলাম। না, এবার আর কিছু বলা যাবে না, চুপচাপ খাই আগে। হঠাৎ করে দরজা খুলে ফারিয়া আর ওর বোন ভেতরে প্রবেশ করলো। ওদের দেখে আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেল। মিতু আমার দিকে তাকিয়ে বলল, কি রে, খাস না কেন? তোর খাওয়া তুই খা, আমাকে বিরক্ত করিস না তো। মিতু আমার ধমক শুনে চুপ হয়ে গেল। ফারিয়া এসে আমার দিকে একবার তাকিয়ে বলল, কি করেন স্যার? ওমা, আমাকে আবার স্যার বলছো ভায়া রেখে? কি ব্যাপার ফারিয়া? আপনি আমাকে পড়ান, আপনাকে স্যার বলবো না তো ভাইয়া বলবো? আচ্ছা ঠিক আছে, এখন বসো, আমাদের সাথে ভাত খাও। ফারিয়া লাফ দিয়ে একেবারে টেবিলের ওপরে উঠে গেল। এটা দেখে আমি বললাম, কি ব্যাপার? ফারিয়া এইভাবে টেবিলের ওপরে ওঠার মানে কি? ফল কাটার ছুরিটা হাতে নিয়ে ফারিয়া বলল, এখানে আমি আপনাকে বিয়ে করতে এসেছি। কি? কি না? জি স্যার। ফারিয়ার বোনের দিকে তাকিয়ে বললাম, আপনার বোন কি শুরু করেছে? আমাকে বলেন কেন? আপনার ছাত্রী, আপনি বুঝুন। ওকে এখানে নিয়ে আসার জন্য পাগলামি করেছিল, এজন্য নিয়ে আসলাম। এখন আপনি সামলান। ফারিয়া মুখ বাঁকিয়ে বলল, সবাই এখন চুপ, আমি কিছু বলবো। ফারিয়া স্যারের সামনে কিন্তু বেয়াদবি করতে নেই। ফারিয়া আমার গলায় চাকু ধরে বলল, নড়াচড়াও করলে কিন্তু বসিয়ে দেব ভাইয়া। আমি আজকে আপনাকে বিয়ে করব এটাই জানি, কাজীও নিয়ে এসেছি। কই কাজী? এটা বলতেই মুরব্বী একটা লোক ভেতরে ঢুকলো। মনে মনে বললাম, আজকে আমি শেষ। এই মেয়ে আসলেই পাগলা। আমি আপুর দিকে তাকিয়ে বললাম, বোন তোর ভাইকে তুই বাচ্চা, নইলে আজকে সব কিছু শেষ হয়ে যাবে। আমার বোন উল্টা হাসতে হাসতে বলল, তোমরা সবাই বসো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করছি। আর লাদেন বিয়েটা করে নাই, যদিও মেয়েটা পিচ্ছি, তাও ও ভালো। এই কথা বলে আপু কিচেনে চলে গেল। আমি এবার মিতুর দিকে তাকিয়ে বললাম, মিতু তুই আমাকে বাঁচা, তুই না আমার ভালো বান্ধবী। তুমি কে গো বাছা ধন? তোমাকে আমি চিনি না। এইভাবে বলতে পারলি? তোমাকে আমি চিনি না, আবার বোধ হয়ে চিনি। মনে রাখিস। মিতু হাসতে হাসতে বলল, আমার সাথে কি করছিলি মনে আছে? এখন মজা পৌঁছ। ফারিয়া বলল, স্যার, আমার কিন্তু দেরি হচ্ছে। ফারিয়া বোন আমার এমন করে না, তোমাকে আমি চকলেট কিনে খাওয়াবো। চকলেট দিয়ে কি করব? আমার তো বাচ্চার মা হতে হবে। এখন তাড়াতাড়ি কাজে যা বলে তাই বলুন। আমার না খুব জোরে দুই পেয়েছে, আমি একটু চাই। আগে আমাকে ফাঁকি দিয়ে চলে আসছিলেন, মনে আছে? এখন আবার মিথ্যা বলতে চান? আচ্ছা ছুরি সরাবে না তো ঠিক আছে, আমি কিন্তু ছেড়ে দিলাম। ওয়াক, থু, আপনি এত বিশ্রী, যান তাড়াতাড়ি। আমি সুযোগ পেতেই ওয়াশরুমের উদ্দেশ্যে দৌড় দিলাম। ওয়াশরুমের ভেতরে গিয়ে চিন্তা করছি কিভাবে এই মেয়ের হাত থেকে রেহাই পাওয়া যায়। ও হ্যাঁ, আইডিয়া। কোমর থেকে হাতটা একটু ভালো করে ডুবিয়ে নিলাম। ওয়াক্থু, আমার তো ঘৃণা হচ্ছে গন্ধে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে আবার ফারিয়ার সামনে চলে গেলাম। আমি যেতেই মৃত বলল, কি রে, কিছু তো একটা গন্ধ করছে। কি গন্ধ করে? আমি আমার হাতটা মৃত্যুর মুখে চেপে ধরে বললাম, নেগু খা।
তোর না খাওয়ার খুব ইচ্ছে, খা ভালো করে। মিতুর মুখে একটা আঙুল ঢুকিয়ে দিলাম। মিতু ওয়াক থুথু করে দূর দিল, ও মুখে পানি দিচ্ছে আর বমি করছে। এবার আমি ফারিয়ার হাতে হাত রেখে বললাম, কি খবর ফারিয়া? স্যার, আপনি আমার হাত ছাড়ুন, আপনার হাতে লেগে আছে। আমি ফারিয়ার মুখে বুড়ো আঙুল দিয়ে বললাম, নাও, তোমার না চকলেট খাওয়ার খুব ইচ্ছে, খাও। ফারিয়া গন্ধ সহ্য করতে না পেরে মুখে কাপড় দিয়ে দৌড়ে। আপনি ভালো না স্যার, আপনি গিদোর একটা ছেলে, আপনাকে বিয়ে করব না। ফারিয়া আমাকে না বিয়ে করবে কেন? ফারিয়া, তোমার না আমাকে বিয়ে করার খুব ইচ্ছে, আসো বিয়ে করি। বাকি জীবনেও না, আপনি আমাকে খাইয়ে দিয়েছেন। ফারিয়া ওর বোনকে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমি মিতুর দিকে তাকিয়ে বললাম, মিতু তোর কি হয়েছে, এভাবে বমি করছিস কেন? তোর মাথা ফাটাবো আমি, আমার সাথে তুই কথা বলবি না। মিতু, তোর মুখের ভেতরে হলুদ কি যেন একটা লেগে আছে। মিতু চিৎকার দিয়ে বলল, এই আমি তোরে ছাড়বো না, মনে রাখিস আমার সাথে মজা করিস। কথা বলে মিতু ওয়াশরুমে চলে গেল। আপু হাসতে হাসতে আমার কাছে এসে পানির মুখ দিয়ে বলল, যা হাত ধুয়ে আয়, তুই পারিসও ভাই। আমি হাত ধুয়ে আপুর সামনে গিয়ে বললাম, কেন পারবো না বল, তুই তো জানিস আমি কেমন। হয়েছে ভাই তোর, আর কিছু বলতে হবে না। আপু শোন না, বল। অনেক দিনের ইচ্ছা, আমি একটা বিয়ে করব, আমার জন্য একটা বউ দেখ না। আপু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, সেই দিন তো দুধ খেয়েছিলাম, মনে আছে? আজকে আবার বিয়ের কথা কস। এইভাবে বলতে পারলি আপু? তো আপনাকে কিভাবে বলবো বলেন? যখন একটা মেয়ে নিয়ে পালিয়ে আসবো তখন বুঝবি। তোর কাছে আবার কে মেয়ে বিয়ে দিবে রে? বিয়ে দিবি না তাই না? আমি তোর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে পালাবো, দেখিস, বলে দিলাম। ও তাই নাকি? মিতু বলল মাঝে মাঝে নাকি তুই ভূতের ভয়ে প্যাম্পাস পরিস। আবার আমার কয়েকটা বান্ধবী ডেঞ্জারাস মেয়ে, জানিস তো। আপু তুই শুধু আমাকে অপমান করিস, মাঝে মাঝে মনে হয় আমি তোর ভাই না তোর শত্রু। হঠাৎ পেছন থেকে মিতু চিৎকার দিয়ে বলল, লাদেনের বাচ্চা, আজকে তোরে আমি খাইছি। আমাকে আর পাইকে দিলাম এক দৌড়ে রুমে চলে গেলাম। রুমের দরজা লাগাতেই মিতু বাহির থেকে চিৎকার দিয়ে বলল, সাহস থাকলে দরজা খুল। দরজা খুলবো কেন? যদি তোর সাহস থাকে ভেতরে আয়। তোরে আমার দেখার আছে। কোথায় দেখবি, উপরে না নিচে? কুত্তা বিলাই, তোরে একবার শুধু পাই আমি। আইলে কি গালে চুম্মা দিবি? তোরে তো আমি বলে নিবি? আচ্ছা নিস, আমার এতটাও ওজন না। মিতু কান্না করে বলল, আমার সাথে এটা তুই করতে পারলি? জানিস আমার কতটা খারাপ লাগছে। আরে বেরি, কিছু হয় নাই, তুই চিকন মেয়ে না, আর এসব গোমু খেলে কিছু হয় না, শক্তি বাড়ে। আমি বলি কি, তুই প্রতিদিন একবার করে। চুপ করবি তুই? আচ্ছা যা, চুপ করলাম। বাহিরে আর কোনো শব্দ শুনে নাই, হয়তো ও চলে গেছে। যাক, এখন একটু ঘুমানো যায়। বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো দরজার কটখট আওয়াজ শুনে। আমি দরজা খুলে দেখি দরজার সামনে মিতু দাঁড়িয়ে আছে, তাও আবারও আজকে শাড়ি পরেছে। ওকে যে আজকে কতটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। যাক, আমার ওর উপরে নজর দিয়ে লাভ নেই। আমি ওকে দেখে না দেখার ভাব করে বিছানার উপর গিয়ে বসলাম। মিতু আমার পাশে দাঁড়িয়ে বলল, আমাকে কেমন লাগছে রে রাদেন? আমি একবার ওর দিকে তাকিয়ে বললাম, কেমন লাগলে তুই খুশি হবি বল? সত্যি বল না, আমাকে কেমন লাগছে? ওই বট গাছের নিচে একটা পেতনি থাকে না, ওর মতোই লাগছে। তুই এক কাজ করতে পারিস, পেতনির বান্ধবী হয়েছে, আর দুইজন মিলে বট গাছে বাসা বেঁধে থাকবি। আর এখন তো মেয়েরা মেয়ে বিয়ে করে নিচ্ছে, তুই আর ওই পেতনি মিলে বিয়ে করে নিবি। আর যদি দরকার হয় তো আমাকে। লাদেন প্লিজ। মিতুর কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা সরি, আর তোর মন খারাপ মনে হচ্ছে? না তেমন কিছু না, নে চকলেট খা। তোর মতলবটা কি বলতো? লাদেন, এটা তুই বলতে পারলি আমি না তোর বান্ধবী? না, আমি চকলেট খাই না। হঠাৎ করে মিতু বাইরে গিয়ে আবার আমার রুমে আসলো, তবে ওর হাতে একটা গ্লাস। মিতু আমার সামনে গ্লাসটা ধরে বলল, নে আমি জুস খা, আমি নিজের হাতে বানিয়েছি। তুই আর যাই বলিস, আমি তোর হাতের জিনিস খাবো না। এভাবে বলতে পারলি লাদেন? আমি তোদের বাসায় থাকি দেখে আমাকে পর করে দিলি? দেখ, আমি সেটা বলি নাই। তাহলে নে খা। আমি খাবো না মানে খাবো না। থাক, আমার আর এখানে কি আছে? যাদের আপু মনে করি
তারা পর ভাবে। তুই আমার সাথে যদিও মজা করিস, আমি তোর সাথে মজা করব। তুই বল, আমি কি এতটা বাজে মেয়ে? আর সুন্দর করে সেজে আসলাম তোরে নিয়ে ঘুরবো বলে, আর তুই? ঘোরার কথা শুনে আমি মিতুর হাত থেকে গ্লাসটা নিয়ে সবটা খেয়ে বললাম, এবার খুশি? মিতু গ্লাসটা হাতে নিয়ে বলল। আয় বাহিরে আয়। মিতু আমার হাত ধরে বাহিরে এনে বলল, দেখ তো আমাদের বাসার বিড়ালটা কি সুন্দর। সুন্দর হবে না, আমি এটাকে কিনে নিয়ে আসছি। আচ্ছা, এই বিড়ালটা 2 নম্বর করে কোথায় রে? কোথায় আবার? বারান্দায় টবের উপর। কিন্তু আজকে তো ওর হাগু পেলাম না। কি জানি আজ সে মনে হয়, বলতে গিয়েও থেমে গেলাম। মিতু জোরে চিৎকার দিয়ে বলল, ইয়াহু, তুই আমাকে গু খাওয়াইছিস না? আমি তোরে বিড়ালের গু খাওয়াইছি জুসের সাথে, এবার মজা বুঝ। আমি দৌড়ে ওয়াশরুম থেকে সাবান নিয়ে মুখ ভালো করে পানি দিয়ে ধুইতে লাগলাম। আর বমি করতে করতে শেষ। এক প্রকার আমার শরীর পুরোটাই হ্যাং হয়ে গেল। আমি কোনো মতে ওয়াশরুম থেকে বের হয়ে ফ্লোরে গিয়ে বসলাম। মিতু নাচতে নাচতে আমার সামনে এসে বলল, আচ্ছা লাদেন, স্বাদ কেমন লাগলো বলতো? তোরে তো আমি। মিতু এক দৌড়ে রুমে চলে গেল। মনে মনে বললাম, এর প্রতিশোধ আমি নিব বলে দিলাম। আমার সাথে মজা করিস মিতু, তোরে আমি দেখে নিব। মনের দুঃখে রুমে চলে গেলাম। আজকে মিতু আমার সাথে এটা করতে পারলেও ওরে আমি ছাড়বো না। এর প্রতিশোধ আমি নিব বলে দিলাম। বিকেলে রুমে বসে আছি, এই মুহূর্তে দুলাভাইয়ের আওয়াজ শুনতে পেলাম। মনে মনে বললাম, এই তো সুযোগ, দুলাভাই এসেছে। আপু এখন বিজি থাকবে, আমি এই সুযোগে মিতুর রুমের সামনে চলে গেলাম। গিয়ে দেখি মিতু শুয়ে আছে। আমি ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। মিতু আমাকে দেখে ভয় পেয়ে বলল, লাদেন তুই এখানে? আমি ধমক দিয়ে বললাম, চুপ, কথা বলিস না, নইলে তোর খবর আছে বলে দিলাম। আমার সাথে কি করছিলি মনে আছে? মিতু ভয় পেয়ে বলল, দেখ লাদেন, দরজা খোল, আপু দেখলে। সেই ব্যবস্থা আমি করছি, দেখ। আমি আগে থেকেই আপুর লিপস্টিক নিয়ে এসেছিলাম। আমি মুখে, গালে, শরীরের কিছু জায়গায় লিপস্টিক দিয়ে শার্ট ছিঁড়ে চিৎকার দিয়ে বললাম, আপু তোরা কই আছো? আমাকে বাঁচা প্লিজ। মিতু আমার ইজ্জত নিয়ে নিল। আমার চিৎকার শুনেই বাহির থেকে আপু আওয়াজ করে বলল, ভাই দরজার খুব ভিতরে, কি হয়েছে দেখতে দে। আর তুই ভিতরে কি করছিস? আমি দরজা খুলে আপুর পেছনে দাঁড়িয়ে বললাম, দেখ আপু দেখ, মিতু আমার কি অবস্থা করছে। ও আমাকে জোর করে ওর রুমে নিয়ে আসছে। আর এনে আমার সাথে দুলাভাই আমার দিকে আল চোখে তাকিয়ে বলল, তুমি একটা ছেলে, তোমাকে ও মেয়ে হয়ে তুলে নিয়ে আসবে এই রুমে? এই মিয়া কথা বলবেন না তো, ও আমাকে চাকুর ভয় দেখিয়ে এখানে নিয়ে আসছে। আপু এবার মিতুকে বলল, লাদেন যা বলছে সব সত্যি মিতু? আপুর কথা শুনেও মিতুর মুখে কোনো রিয়াকশন নেই। মনে মনে বললাম, কি ব্যাপারে মিতু কিছু বলছে না কেন? না, যা করার আমাকেই করতে হবে। আমি আবার চিৎকার দিয়ে বললাম, ও আপুরে তোর ভাইয়ের সব কিছু শেষ করে দিয়েছে এই মেয়ে। আমার পেটে যে এখন বাচ্চা আসবে, এই বাচ্চার মা কে হবে? বাচ্চাটা আম্মু বলবে কাকে? এটা বুঝি অবৈধ বাচ্চা হয়ে গেল গো? বাচ্চার মা কে হবে গো? ও আপু গো। চুপ কর তুই, তোরে বলছি নেকা কান্না করতে। মিতু এবার আপুর সামনে এসে ফোন ধরে বলল, দেখেন আপনার ভাইয়ের পাগলামো, সব কিছু আমি ভিডিও করে রাখছি। এই রে, আজকে আবার গেলাম আমি। আর সম্মান থাকলো না আমার। ভিডিওটা দেখে দুলাভাই বলল, ধুর মিয়া, আমার শালা হয়েও মান সম্মান রাখলে না তুমি। অন্তত একটা চুমা তো দিতা ওর গালে, তাহলে না বলতাম আমার শালা ওরে একটা কিস হলেও তো করেছে। হ, আমি ওরে চুমা দিব। খেয়ে দিয়ে কাজ নেই আমার। ওরে চুমা দেওয়ার থেকে কুত্তার চুমা দেওয়া অনেক ভালো। অন্তত ওর মুখের গন্ধ থেকে ওই কুত্তার গন্ধ অনেক সুন্দর হবে। মিতু লাফ দিয়ে আমার সামনে এসে বলল, তোরে আমি খাইছি। আমি দুলাভাইয়ের পেছনে গিয়ে দাঁড়িয়ে বললাম, দেখেন আসছে আমাকে মারতে। মন চায় ওরে পানিতে চুবাই। আপু আমার দিকে তাকিয়ে বলল, তুই একটা ছেলে হয়ে মান সম্মান রাখলি না, একটা মেয়ে তোকে অপমান করলো। ছি লাদেন, ছি। আপু আর দুলাভাই কিছু বললো না, চুপচাপ রুমে চলে গেল। মিতু হাসতে হাসতে বলল, কি কেমন দিলাম? আমাকে তো তুই চিনিস না। মনে রাখিস তোর আবার দেখার আছে। আয় তোর গালে একটা চুমা দেই। তোর গাল গন্ধ করে তুলে গিয়ে মর। আসছে আমার সুঘ্রাণওয়ালা ব্যক্তি। হ্যাঁ, সুগন্ধ না তো কি, সুখে দেখে একটু
ধুর লাদেন, যা তুই। পাটা পাটা গন্ধ করে তোর শরীরে। আমি গিয়ে গোসল করব। বুটকি, তোর আমার দেখার আছে, মনে রাখিস। এই কথা বলে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে বের হতেই দেখি দরজার সামনে দোলাভাই দাঁড়িয়ে আছে। দোলাভাই আমাকে বের হতে দেখে বলল, কি ব্যাপার, গোসল করতে কি এত দেরি হয়? পাক্কা 1 ঘন্টা সময় লাগছে গোসল করতে। ভিতরে কি করো এটাই তো বুঝি না। আপনি মেয়ে আমার সাথে আর কথা বলবেন না। আপনি মানুষ ভালো না। কেন, আমি আবার কি করলাম? আপনি কি করেন নাই তাই বলেন। আপনার মতো ভালো মনের দুলাভাই মানুষ থাকলে এতক্ষণে আমার জন্য একটা বউ দেখত। আর আপনি? বিয়ে করার এতই শখ নাকি? ডাক দেব তোমার বোনকে? না, আর ডাক দিতে হবে না। এই জন্যই তো বললাম আপনি মিয়া মানুষ ভালো না। লাদেন, এখানে কি করিস? আপুর কথা বলতে না বলতেই আপু হাজির। আমি সামনে গিয়ে বললাম, এই তো আপু, দুলাভাইয়ের সাথে ভালো মন্দ কিছু আলাপ করলাম। আপু আমার হাত ধরে বলল, চল আমার রুমে। আপুর রুমে যাওয়ার পর আপু বলল, লাদেন, আম্মুর সাথে কথা হয়েছে তোর? না, রাতে কল দিব। শোন ভাই, এইভাবে আর কতদিন? একটা চাকরি বাকরি কর এখন। আর 1 বছর আপু পরে চাকরি করব। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না। আম্মু বলো ইদ্রানি নাকি বাবার শরীর খারাপ করছে। কই, আমাকে তো কিছু বলে নাই। তুই বাড়ির খবর রাখিস যে তোকে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না। এখন আমি রুমে গেলাম। লাদেন, একটা কথা শোন। বল। না মানি, ওমা, আজকে দেখি আমার আপু আমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে। কাহিনী কি বলতো? আসলেই তুই মামা। ইয়াহু, আমি মামা হতে যাচ্ছি, তুই আমাকে আরো আগে বলবি না? দাঁড়া, আমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসছে। এখন না লাদেন। তুই বললেই হয়ে যাবে। আমার যে কতটা ভালো লাগছে বলার বাইরে। এই কথা বলেই বের হয়ে গেলাম। পেছন থেকে আপু বলল, লাদেন, গেঞ্জি নিয়ে যা, এভাবে যাস না। ধুর, রাখতো তোর গেঞ্জি। বাজার থেকে মিষ্টি নিয়ে এসে আশেপাশের সবাইকে দিয়ে এলাম। আপুর বাচ্চা হবে শুনে সবাই খুশি। মিষ্টি নিয়ে বাসায় আসতেই দুলাভাই বলল, কেন, নিজের পকেট থেকে টাকা খরচ করতে গেলে আমাকে বলতে। হ্যাঁ, আমি কি আপনার মতো কিপটা যে আমি খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াবো না? এই কথা বলে আপুর হাতে মিষ্টি দিয়ে বলল, আপু মিতু কই? গিয়ে দেখ, রুমে শুয়ে আছে মনে হয়। আচ্ছা, আমি ওকে মিষ্টি খাইয়ে আসি। দেখিস আবার ওর সাথে উল্টাপাল্টা কিছু করিস না। আপুর উল্টাপাল্টা কথা শুনে আমার সাথে করা কিছুক্ষণ আগের কাহিনী মনে পড়ে গেল। এই জন্যই মিষ্টির প্যাকেটটা নিয়ে কিচেন রুমে চলে গেলাম। একটা মিষ্টি হাতে নিয়ে ওটা ভেঙে মাঝখানে শুধু মরিচ ভরে দিলাম, যাতে ও বুঝতে পারে আমি কি জিনিস। আমাকে তো ও চেনে না। এবার মিষ্টির প্যাকেট নিয়ে মিতুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি ও আনমনে গান শুনছে। আমাকে দেখে গান বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার লাদেন, তুই এখানে? নাকি আবার আগের মতো কিছু করতে এলি? তোর সাথে এখন মজা করার মতো মুড আমার নেই। আমি মামা হতে চলেছি। আপু তোরে এ বিষয়ে কিছু বলছে? কি বলিস? আপু তো আমাকে কিছু বলে নাই। আচ্ছা, এখন তো শুনলি, নে মিষ্টি খা। আর যাই করি, তোর হাতে আমি মিষ্টি খাবো না। দেখ, আমি মামা হতে যাচ্ছি, এই খুশিতে আমি তোর সাথে মজা করব বলে তোর মনে হয়? আশেপাশের সবাইকে আমি মিষ্টি খাইয়ে এসেছি, এখন শুধু তুই বাকি। পাক্কা কিছু করবি না তো আবার? আরে না, মিতু হা করতে আমি মরিচওয়ালা মিষ্টিটা ওর মুখে ঢুকিয়ে দিলাম। মিতু কিছুটা খেতে লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়ল। উফ, ছাড় বাবা ছাড়, তুই আমার সাথে এটা করতে পারলি? আমি দাঁত কেলিয়ে হেসে বললাম, আমি সব কিছু করতে পারি, এবার মজা বোঝেন ম্যাডাম। এই কথা বলতেই মিতু আর কিছু বলে নাই। আমার সামনে এসে সরাসরি ওর ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে দিল। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, আমি তো এবার ঝাল থেকে বেঁচে গেছি, তুই বাঁচবি কি করে এবার? আমি মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে আপুর সামনে গিয়ে বললাম, আপু মিষ্টি জাতীয় কিছু দে, খুব ঝাল লেগেছে আমার। এই কথা বলে মুখে পানি দিচ্ছি, তাও ঝাল যাচ্ছে না। চোখ দিয়ে তো পানি পড়ছেই। আপু একটা মিষ্টি আমার মুখে দিয়ে বলল, আগে এটা খা, দেখ ঝাল চলে যাবে। মিতু আসতে আপু মিতুকে ধমক দিয়ে বলল, মিতু, সব সময় কি মজা করা লাগবে বল? মিতু মুখ বাঁকিয়ে বলল, আমি আপনার ভাইয়ের সাথে কিচ্ছু করি নাই, জিজ্ঞেস করেন, সব দোষ আপনার ভাইয়ের। ও মিষ্টির ভিতরে মরিচ ঢুকাইয়ে আমারে খাইয়ে দিছে। এখন বুঝেন আমার কেমন লাগছে, এই জন্য ওকে আমি। এটা বলেই মিতু চুপ হয়ে গেল। আমি রেগে বললাম, কুত্তি তোর খবর আছে, এই বলে দিলাম।
যা যা, তোরে আমার দেখা আছে। তোরে তো আমি, আপু আমার দিকে তাকিয়ে বলল। লাদেন এখন রুমে যা, কোনো ঝগড়া নয় কিন্তু বলে দিলাম। কি আর করবো, আপু বলছে যেহেতু রুমে তো যেতেই হবে। মিতুর দিকে একবার তাকিয়ে রুমে চলে গেলাম। রুমে গিয়ে বসে বসে চিন্তা করছি, মিতু আমাকে লিপ কিস করতে পারলো। ওকে একবারও চিন্তা করে নাই যে আমি ওর, আরে ধুর, আমি এইসব চিন্তা করছি কেন? যা হয়েছে বেশ ভালোই হয়েছে। জীবনের প্রথম কোনো মেয়ে লিপ কিস করেছে, তো সেটা ঝাল কিস হোক আর মিষ্টি কিস হোক, একটা তো করছে, এতেই আমি খুশি। রাতের টেবিলে বসে সবাই মিলে খাবার খাচ্ছি, তখন মিতু বলল, আপু, আমার না কিছু কেনাকাটা করার দরকার ছিল, কিন্তু একা একা যেতে ভয় পাচ্ছি। আপু বলল। তোর লাদেনকে নিয়ে সমস্যা কি? পাশ থেকে আমি বললাম, আমার তো খেয়ে দিয়ে আর কাজ নেই যে আমি ওর সাথে যাব। আমি যাবো না, আমার কাজ আছে। দেখ ভাই, এমন কিছু করিস না, তোর দুলাভাই কাজে বিজি থাকে, তুই তো জানিস। আপু তোর বলার এত দরকার কি? যার দরকার সে বলে না। মিতুর সাথে সাথে বলল, লাদেন চল না, বেশি সময় লাগবে না। যেতে পারি এক শর্তে। সেটা কি বল শুনি। সেটা হলো তোর ওই সুন্দরী বান্ধবীর সাথে আমাকে প্রেম করিয়ে দিতে হবে, তাহলে যাব, নইলে না। দোলাভাই আমার কথা শুনে খেতে খেতে বলল, এই না হলে আমার শালা গুড কথা বললে। তুই ওর সাথে প্রেম করবি? ঠিক আছে, আমি বলবো না, তবে ওর একটা রোগ আছে। রোগ আছে? সেটা আবার কি? ওই আর কি, ও রাত হলে বিছানায় হিসু করে। ইচ্ছে এইসব বেডি আমি বিয়ে করব না। পরে রাত হলে দেখা যাবে ওকে জড়িয়ে ধরার আগে হিসু করে আমার শরীর ভিজিয়ে ফেলবে। দরকার নেই আমার বাবা। আপু আর দুলাভাই আমার কথা শুনে হাসতে লাগলো। হঠাৎ করে আমি বললাম, কিরে মিতু, তুই তো ওর বান্ধবী, রাত হলে তুই আবার তো। লাদেন, এবার কিন্তু খুব খারাপ হচ্ছে বলে দিলাম, তোর মাথায় কিন্তু একটা দিব। হ্যাঁ, উচিত কথা বললেই দোষ না, আপু বলল। আচ্ছা হয়েছে তাদের কথা, এইবার বন্ধ কর। আর মিতু, কালকে লাদিম যাবে তোমার সাথে। যাবো তো আপু, তবে আমাকে বিরিয়ানি খাওয়াতে হবে বলে দে। তুই ওর সাথে যাস, আমি সবার জন্য বাসায় বিরিয়ানি রান্না করব। আপুর গালে চুমা দিয়ে বললাম, তুই আমার লক্ষ্মী বোন, আমার কষ্ট শুধু তুই বুঝিস। দুলাভাই দাঁড়িয়ে বলল, এই বেড়া, তুই আমার বউকে কিস করলি কেন? আমার বোনকে আমি কিস করব আপনি বলার কে মিয়া? দুলাভাই চেয়ার থেকে উঠে লুঙ্গি তুলে কোমরে বেঁধে বলল, তাহলে আসো, আজকে হয়ে যাক, দেখি কে জিতে। আমিও কম কি, আমি লুঙ্গি নিচে ফেলে দিলাম। নিচে একটা শর্ট প্যান্ট ছিল, এই জন্য মান সম্মান বেঁচে গেল। আমি বললাম, আপনাকে আজকে ছাড়বো না দুলাভাই। পাশ থেকে আপু বলল, লাদেম, আমি তোর সাথে আছি। আর অন্য দিক থেকে মিতু দুলাভাইকে বলল। দুলা ভাই, আমি আছি আপনার সাথে। মনে মনে বললাম, আমি কি দুলাভাইয়ের সাথে পারবো? উনি সেনাবাহিনীর চাকরি করেন আর আমি চিকনা বেড়া, আমাকে দিয়ে হবে না। কোনো মতে মান সম্মান বাঁচিয়ে রুমে যেতে পারলেই হলো। কি ব্যাপার শালা, এগিয়ে আসো দেখি। আমি দিলাম এক দৌড়ে রুমে যেতে যেতে বললাম, আপনার সাথে আমি লড়াই লাগবো না। আপনি বিবাহিত পুরুষ, আমি আগে বিয়ে করি, পরে আপনাকে দেখবো না। পারবো না যে, এটা বলো না। আসছে লড়াই করতে। আমি পেছনে ফিরে বললাম, আমাদের এলাকার সবচেয়ে শক্তিশালী পুরুষ আমি, চেনেন আমাকে? আমার বডি দেখলে মেয়েরা অজ্ঞান হয়ে যায়। একবার কি হয়েছিল, একটা মেয়ে আমার গালে চুমু দিয়ে বলছিল, তুমি আমার শক্তিশালী পুরুষ, আমি তোমাকে প্রপোজ করতে চাই। ওটা কি মেয়ে ছিল নাকি কোনো হিজড়া ছিল? আমার তো মনে হয়। ধর্মিয়া, আপনি দূরে গিয়ে মরেন। রুমের দরজা লাগিয়ে বসে গেলাম। মনে মনে বললাম, যাক, হাফ ছেড়ে বেঁচে গেলাম, নইলে দুলাভাই আমাকে মেরে ভর্তা বানিয়ে দিত। বড় বাচ্চা বেঁচে গেছি। কিছুক্ষণ ফোন চাপাচাপি করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিতু আমার সামনে বসে আছে। শুধু মিতু না, দুলাভাই দাঁড়িয়ে আছে। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে বললাম, আপনারা এখানে? দুলাভাই বলল, সি লাদেন, তুমিও আজকাল বিছানায় হিসু করো? রাতে প্যাম্পাস পড়তে পারো না? নিচে তাকিয়ে দেখি বিছানা ভেজা আছে। এটা দেখে আমি বললাম, আরে দুলাভাই, এটা তো মিতুর কাজ, ওই বিছানায় পানি দিয়েছে। মিতু মুখ বাঁকিয়ে বলল, নিজে উল্টাপাল্টা কাজ করে আমাকে বলে। আমি মিতুকে ধরে বিছানায় ফেলে বললাম, এটা খেয়ে দেখতো পানি নাকি অন্য কিছু। ও এক থু, ছাড় ছাড় আমাকে। না ছাড়বো কেন, খা তুই, দেখ অন্য কিছু খেয়ে না। দুলাভাই রুম থেকে বের হয়ে বলল,
তোমরা মারামারি করতে থাকো, আমি গেলাম, নইলে তোমার বোন আমার 12টা বাজাবে। এই কথা বলে দুলাভাই চলে গেল। লাদেন ছাড় বলছি আমাকে। মিতু আমার দিকে কেমন একটা নজরে তাকিয়ে আছে। মিতুকে ছেড়ে দিয়ে বললাম, আচ্ছা সকাল সকাল এখানে পানি দিলি কেন? তুই তো এখনো রেডি হোস নাই, তাড়াতাড়ি রেডি হ। এত সকালে যাবি? কুত্তা, এখনো কি তোর জন্য সকাল আছে? 9টা বাজে। আচ্ছা বাবা, রেডি হচ্ছি। মিতু, তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে পারিস না? বয়ফ্রেন্ড থাকলে কি আর তোরে বলতাম? আমার তো মনেই ছিল না যে না তোর চেহারা আবার বয়ফ্রেন্ড হবে তোর। লাদেন, ভালো হবে না কিন্তু বলে দিলাম। আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললাম, তোর একটা জিনিস আমি খুব মিস করব। ও মা, তাই নাকি? সেটা কি? ইস, কালকে যে তুই লিপ কিস দিয়েছিলি আমার যে কতটা ভালো লাগছে বলার বাইরে। যদিও তুই পেতনির বংশধর, তাও ভালোই লাগছে। মিতু আমাকে বালিশ দিয়ে মারতে মারতে বলল, কুত্তা বিলাই, তোরে তো আমি। আর মারিস না। মরে যা তুই। আমি মরে গেলে তুই ভালো থাকতে পারবি? এভাবে বলিস না। তুই মরে গেলে আমি কার সাথে মজা করব? আর তুই আমার জীবনের অনেক বড় একটা অংশ। বুঝলাম না, কি বললি? এত বুঝতে হবে না। লাল পাঞ্জাবি আছে না, ওইটা পরবি। মিতু, তুই তো জানিস আমার নীল কালার খুব পছন্দ। কিন্তু আমার যে নাই। আচ্ছা, হলুদ পাঞ্জাবি পর। তুই আমার কে যে আমি তোর কথা শুনবো? হ, সত্যিই তো। আমি তোর কে? যা, আমি তোর সাথে যাব না, একা একাই যাব। আমি মিতুর হাত ধরে বললাম, রাগ করে না ময়না, আমি রেডি হচ্ছি। তুই আমাকে ময়না বলি কেন? আমার যা ইচ্ছা বলার আমি বলবো, তোর কোনো সমস্যা? মিতু আমার চুল টেনে ধরে বলল, আজকে তোরে আমি খাইছি। আমি তোরে ছেড়ে দিব বুঝি? এই মুহূর্তে আপু সে ধমক দিয়ে বলল, তোরা কি শুরু করেছিস? যখনই দেখি শুধু মারামারি। রাদেম, রেডি হয়ে মিতুর সাথে যা। আচ্ছা আপু ঠিক আছে। মিতু আমার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। মনে মনে বললাম, ডাইনি আজকে শুধু বাসা থেকে বের হয়ে তোর খবর আছে এই বলে দিলাম। আপু রুম থেকে যাওয়ার আগে বলল, রেডি হয়ে নিচে আয়, আমি নাস্তা দিচ্ছি টেবিলে। আপু চলে গেল। আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হলাম। মিতুর কথা মতো হলুদ পাঞ্জাবি পায়জামা পরলাম। শত হোক ও আমার আপুর বান্ধবীর বোন, এই জন্য ওর কথা তো আর ফেলা যাবে না। রেডি হয়ে নিচে যেতেই দেখি মিতু আমার মতোই ম্যাচিং করে হলুদ শাড়ি পরেছে। আপু আমাদের দেখে বলল, কি ব্যাপার লাদেম, আজকে দুজন ঝুটি করে এক কালার কাপড় পরছো? তোদের দেখে মনে হচ্ছে কাপেল কাপেল। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, এই পাগল মেয়ের সাথে বলতে গিয়েও আর বললাম না। দোলা ভাই বলল, হয়েছে, তোমাদের আর কিছু বলতে হবে না, এখন যাও, সময় তো অনেক হলো। আমি বাসা থেকে আগে বের হলাম, মিঠু আমার পেছনে পেছনে আসছে। একটা রিক্সা দাঁড় করিয়ে আমি উঠে গেলাম, কিন্তু মিতু দাঁড়িয়ে আছে। কি ম্যাডাম দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি নেমন্তন্ন করে উঠাতে হবে? এত বেশি বুঝিস কেন লাদেন, বল তুই। আমি আজকে শাড়ি পরে এসেছি, তুই জানিস। আমি একা একা উঠতে পারবো বল? আমি হাত বাড়িয়ে দিয়ে বললাম, এখন ওঠ। মিতু আমার হাত ধরে রিক্সায় উঠে গেল। মিতু আমার পাশে বসতেই আমার কেমন জানি একটু আনফিল লাগছিল। কিরে, এত নড়াচড়া করিস কেন? আমার কেমন যেন লাগছে, আগে তো কখনো মেয়েদের পাশে এইভাবে বসি নাই। সত্যি আমার কেমন যেন লাগছে। আমার কথা শুনেই মিতু ওর হাত দিয়ে আমার একটা হাত পেঁচিয়ে ধরে বলল, এখন কেমন লাগছে? মিতু, মানুষ দেখলে কি বলবে বল? ছাড় বলছি তো। ছাড়বো কেন বল তুই? আমার ইচ্ছা হয়েছে, আমি ধরবো। তোর কোনো সমস্যা? তোর সাথে আমি রাস্তায় কোনো ঝগড়া করতে চাই না। এখন এক জায়গায় যাচ্ছি, এই জন্য কিছু বললাম না। মিতু আমার হাত একটু জোরে চেপে ধরে বলল, তোর সাথে এখন আমি ঝগড়া করব বলে তোর মনে হয়? আর তুই এমন কেন সব সময় আমার পিছনে পড়ে থাকিস? তোর সাথে ঝগড়া করলে আমার অনেক ভালো লাগে, এই জন্য। শুধু কি ভালো লাগে? আমি এবার মিতুর দিকে তাকিয়ে বললাম, তোরে আজকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ করে আজকে আমার প্রশংসা করলি যে? কেন, আমি কি তোর প্রশংসা করতে পারবো না? মিতু হাসি দিয়ে বলল, আমি কি তোরে না করছি বল? তবে তুই সব সময়। বাদ দে না মিতু, যাই বলিস, তোর সাথে আমার ঝগড়া করতে ভালো লাগে। আমি যদি কোথাও হারিয়ে যাই? এভাবে বললি কেন? মানুষ তো আর আজীবন বেঁচে থাকে না, একদিন তো আমাকেও মরতে হবে। হয়তো হঠাৎ করেই হারিয়ে যাব। দেখ মিতু, এভাবে বলিস না, তোর ছাড়া আমি থাকতে পারবো না।
পছন্দ করিস আমাকে? মিতুর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। কিরে, আমি তোরে কি বললাম? পছন্দ করিস আমাকে? যে আমাকে ছাড়া তুই থাকতে পারবি না? আর তাছাড়া আমি তোর কে বল? আমি কিছু বললাম না, চুপচাপ বসে আছি। ওর কথার আবার কি উত্তর দিব? ও আজকে আমাকে যে প্রশ্ন করেছে এর উত্তর আমার কাছে নেই। কি হলো? আমি তোরে কিছু বলতে বলছি। মিতু নাম, আমরা এসে গেছি। এত তাড়াতাড়ি চলে আসছি আমরা? তোর কাছে তাড়াতাড়ি মনে হলো? এমনিই তো মনে হলো। আচ্ছা চল। ভাড়া দিয়ে মিতুকে নিয়ে ভেতরে ঢুকলাম। মিতু ইচ্ছে মতো কেনাকাটা করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। হঠাৎ করে আমি মিতুকে ইশারা করে বললাম, মিতু আমি ওয়াশরুম থেকে একটু আসি, তুই কেনাকাটা কর। মিতু একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। আবার ওখানে খেতে বসোস না। আমি আর কিছু বললাম না, চুপচাপ ওয়াশরুমে চলে গেলাম। হাত মুখ ধুয়ে বের হতেই দেখি মিতু নাই। ও আবার গেল কোথায়? হঠাৎ করে এক দোকানদার আমাকে ডাক দিয়ে বলল, এই নিন আপনার বিল। ভাবি কেনাকাটা করে চলে গেছে, আপনাকে বলছে বিল দিতে। দোকানদারের কথা শুনে তো আমার চোখ কপালে উঠে গেল। মিতু মিথ্যা কথা বলে চলে গেল, আমাকে এইভাবে ফাঁসিয়ে চলে গেল। পকেটে আছে মাত্র 1000 টাকা আর বিল এসেছে 10,000 টাকা। ও কি এমন কেনাকাটা করেছে যে এত টাকা বিল এসেছে? এখন আমি কি করব? আমার তো মাথায় কিছুই আসছে না। দোকানদার আবার আমাকে বলল, কি হলো, তাড়াতাড়ি বিল দেন, অযথা আমাদের দেরি করাবেন না। আমি এবার বোবার ভাব ধরে বললাম, আই ভু। দোকানদার বলল, এই বেটা, ও আবার কি? আও এই ও আও ওরে হালার পুত, ই উ কি? আও এই বেটা, তুই কি বোবা? আও হালার এত সুন্দর একটা মেয়ে, এই বোবা ছেলের কাছে বিয়ে হয়েছে? কি কপাল ছেলের। এবারও আমার বউ না। এটা বলে মুখে হাত দিয়ে দিলাম। আমি তো বোবার অভিনয় করছি, কথা বললে কি হবে? এই হালাতে দেখি আবার কথা বলতে পারে। হালার পুত, আমার বিল দে। আও হও ইয়া। ওই ওরে ধর তো। হালার পুত বোবার ভাব ধরে, বিল দিবে দেখে ভয় বোবা হয়ে গেছে। এই কথা বলেই দোকানদার যে আমাকে ধরতে আসবে সেই সময় মিতু এসে বলল, এখানে কি হচ্ছে? আর আমি না বলছি আপনার বিল আমি এসে দিয়ে যাব? আমি অন্য একটা দোকানে ছিলাম। দোকানদার সরি বলে ভেতরে গিয়ে বলল। ম্যাডাম, এই ছেলেটা কে? মিতু আমার দিকে তাকিয়ে বলল, এই ছেলেটা কে মানে? ও তো আমার হাজবেন্ড। মনে মনে বললাম, এই মেয়ে কি বলে? ও কি পাগল টাগল হয়েছে নাকি? আমি আবার ওর হাজবেন্ড হলাম কবে? দোকানদার মিতুকে বলল। কিন্তু ও তো বোবা একটা ছেলে, ওকে আপনি বিয়ে করছেন কেন? মিতু আমার হাত ধরে বলল, কে বলছে ও বোবা একটা ছেলে? আমিও কম কি, আমাকে তো মিতু চেনে না। আমি জোরে চিৎকার দিয়ে বললাম, আউ আ, আউ। এই লাদিন, তুমি এসব কি বলো? ও কি? দোকানদার রেগে বলল, আপনি আপনার হাজবেন্ডকে নিয়ে এখান থেকে যান তো, ও আমাদের মাথা খেয়ে নেবে। মিতু বলল, নিয়ে যাব মানে? আপনি আমার হাজবেন্ডের সাথে কি করছেন? ও এভাবে কথা বলছে কেন? নানা ঘটনা অন্যদিকে চলে যাবে, এই জন্য মিতুকে বললাম, মিতু তাড়াতাড়ি বিল দিয়ে চলতো, এইখানে আমার আর ভালো লাগছে না। তুমি এতক্ষণ এসব কি করছিলে? ধুর বাদ দে, তাড়াতাড়ি কর, আমার আর ভালো লাগছে না। মিতু বিল দিতে দিতে বলল, আমি চলে গেছিলাম মনে করেছিলি তুই বিল তোকে দিতে হবে, এই ভয়ে বোবা হয়ে গেছো। পারিস তুই? দোকানদার মিতুকে বলল। আপনারা স্বামী স্ত্রী, তাহলে তুই করে বলছেন কেন? আমি রেগে বললাম, এই বেড়া আমার চেহারা দেখছোস? বলিউড থেকে অফার আসছিল আমাকে নিয়ে ছবি বানাবে, কিন্তু আমি যাইনি। ওর মতো মেয়ে আমি বিয়ে করব বলে তোর মনে হয়? কিন্তু ভাই, আপনি তো। কিসের আপনি বেড়া? আগে নিজের সম্মান বাঁচা। আপনার কবুতর দেখা যাচ্ছে? কবুতর কি ভাই? আরে বেড়া, তোর ওইটা দেখা যাচ্ছে। আমার কথা শুনেই দোকানদার নিচে তাকিয়ে দিল এক টান, আর টান দিয়ে চিৎকার দিল। ও বাবারে, আমি শেষ। মিতু আমার হাত ধরে বলল, চল তো এখান থেকে, সব কয়টা পাগল হয়ে গেছে মনে হয়। বেড়ার জায়গা মতো লাগছে জানিস, খাইছে আজকে। এসব কথা বলতে তোর লজ্জা হয় না? তোর সাথে আমি আছি না? আমার তো মনে হয় না যে তুই মেয়ে, আমি তো সব সময় তোর ছেলেই মনে করি। আচ্ছা হয়েছে, এখন এগুলো নে, খুব ভারী, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। তোর জিনিস আমি নিব কেন বল? আমি তো জাস্ট তোর সাথে এসেছি, এর বেশি কিছু পারবো না। তোর কি আমাকে দেখে একটুও মায়া হয় না?
এইসব মায়া দয়া বলতে আমার ভেতরে কোনো শব্দ নাই। লাদেন প্লিজ। কি আর করবো, একটা মেয়েকে তো আর কষ্ট দেওয়া যায় না। এই জন্য ওর হাত থেকে ব্যাগগুলো নিয়ে বললাম, এত কিছু বাজার করা লাগে বল? প্রতিদিন শপিং করতে ভালো লাগে না, এই জন্য একদিনেই সব কিছু কিনে নিতেছি। রিক্সায় ওঠার পর মিতু বলল, লাদেন চল না, কোনো পার্ক থেকে ঘুরে আসি। এইসব নিয়ে ঘুরতে যাব তোর মনে হয়? চল না প্লিজ, অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি। অন্য একদিন আসবো, আজকে এত কিছু নিয়ে কিভাবে যাব বল? তুই অন্য একদিন আসবি, তোরে আমার চেনা আছে না। আচ্ছা আসবো বলছি তো, চিন্তা করিস না। কিন্তু তুই এখানে আমাকে হাজব্যান্ডের পরিচয় দিলি কেন? আমার ইচ্ছে হয়েছে, আমি দিয়েছি। তোর কোনো সমস্যা বল। আমার সমস্যা মানে? বলবি কেন? এটা বলতেই কয়েকটা ছেলে আমাদের রিক্সা আটকে দাঁড়ালো। মিতুর দিকে তাকিয়ে দেখলাম ও কেমন যেন একটু ভয় পেয়েছে। বুঝলাম না ওরা কারা। মিতু রিক্সা থেকে নেমে বলল, রাসেল ভাই কোনো কিছু কি বলবেন? ছেলেটা আমার দিকে তাকিয়ে মিতুকে বলল, ওকে। ও আমার বয়ফ্রেন্ড। আর ভাইয়া, আপনাকে তো আমি আগেই বলেছি আমার বয়ফ্রেন্ড আছে। মিতু বলে দিল। মিতুর কথা শুনে আমি ব্যাগগুলো রিক্সা রেখে নিচে নেমে বললাম, মিতু ওরা কারা? মিতু ভয় ভয় বলল, আমাদের কলেজের সিনিয়র ভাইয়া। রাসেল নামের ছেলেটা আমার ঘাড়ে হাত দিয়ে বলল, তোর তো অনেক সাহস, আমার পছন্দের মেয়ে নিয়ে রিক্সায় ঘুরে আস। আমাকে চিনিস তুই? আমি কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে আছি। ছেলেটা আবার বলল, ওর সাথে যদি আরেকবার তোকে দেখি তাহলে তোরে কেটে টুকরো টুকরো করে দিব বলে দিলাম। আমাকে মারবি না? একটু হাত দিয়ে দেখতো আমাকে, আর তুই আমাকে হুমকি দেস? তোরে চিনে আমি কি করব? মিতুকে যদি আর একদিন বিরক্ত করিস না তাহলে তোরে দেখিয়ে দিব আমি কে। রাসেল সাথে সাথে আমাকে চড় দিয়ে বলল, তোরে চাইলে আমি এখানেই মেরে ফেলতে পারি। চর খেয়ে সাথে সাথে আমিও দিলাম এক লাথি। লাথি খেয়ে ছেলেটা দূরে পড়ে গেল। অন্যদিকে বাকি ছেলেগুলো আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। দুলাভাই সেনাবাহিনীর চাকরি করে, সেক্ষেত্রে তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। এই জন্য ওরা আমাকে এত মারতে পারে নাই। আমি একা ওদের 12টা বাজাতে লাগলাম। হঠাৎ করে কোথা থেকে দুলাভাই এসে আমাদের সবাইকে থামিয়ে সব কিছু মিটমাট করে আমাকে বলল। বাসায় চলো আগে। তবে রাসেল দূর থেকে বলল, তোরে আমার দেখার আছে। দুলাভাই এখানে স্থানীয় হওয়ার কারণে ওনার সাথে কেউ বিয়াদবি করে না, ওনাকে সবাই চেনে। বাসায় যাওয়ার পর দুলাভাই আপুকে সব কিছু বলে দিল। তুমি কাদের সাথে ঝগড়া করেছো? তুমি জানো ওর বাবা হলো এখানকার চেয়ারম্যান, যার সাথে ইচ্ছা তার সাথে ঝগড়া লেগে যায়। ওইসব শুনে আমার সামনে এসে আমার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল। ঝগড়া কেন করছিলি? আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আপু আবার বলল, ঝগড়া কেন করছিলি? ওরা মিতুকে নিয়ে মজা করছিল এই জন্য। বাসায় এসে তো দুলাভাইকে বলিস, আর তোকে মিতু বলছিল ওদের সাথে ঝগড়া করতে। আমি আর কিছু বলি নাই, রাগের রুমে চলে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আজকে সত্যি আমার মনটা খারাপ হয়ে গেল। আপু আমাকে মারতে পারলো? ও কোনো দিন আমাকে মারে নাই। অনেক ভালোবাসে আপু আমাকে, কিন্তু আজকে তো আমি কোনো অপরাধ করি নাই। আচ্ছা আপনারা কোন যাকে আমি পছন্দ করি, আমার সামনে যদি তাকে কেউ কিছু বলে আমি কি ছেড়ে দিব? মিতুকে যে আমি পছন্দ করি এটা ওরা বুঝতে দিই না। ওর সাথে থাকতে থাকতে ওরা আমার পছন্দ হয়ে গেছে, কিন্তু ওকে কখনোই বলি নাই। যদি মিতু না করে ফেলে। এইভাবে বসে বসে অনেক কিছুই চিন্তা করছি। হঠাৎ বাহির থেকে মিতু বলল, লাদেন দরজাটা খোল। মিতু এখন রুমে গিয়ে ঘুমা যা, দরজা খুলতে পারবো না। তোরে আমি কি বলছি, তুই দরজা খোল। আমি উঠে দরজা খুলে আবার বিছানায় বসলাম। মিতু আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি ওকে প্রশ্ন করলাম, তোরে কখন থেকে বিরক্ত করে? মিতু কান্না করে বলল, এখানে নিজের আপন বলতে কেউ নেই, এই জন্য কাউকে কিছু বলি না। প্রথম দিন থেকেই ও আমাকে বিরক্ত করে। আমি কলেজে গেলেই ও আমাকে প্রপোজ করে, আর আমি ওকে ইগনোর করে চলে গেলে পিছনে থেকে বাজে কথা বলে। আজকে আমার জন্য আপু তোরে মারলো, এই জন্যই তো আমি কাউকে কিচ্ছু বলি না। বস এখানে। মিতু আমার পাশে বসে চোখের পানি মুছে বলল, সরি। তোরে বলছি আমাকে সরি বলতে। আমার জন্য তোরে আপু মারলো আজকে। বাদ দে না, আপু আমাকে নিয়ে অনেক ভয় পাই, এই জন্য মারলো। আর তুই এইসব আমাকে আগে বলিস না কেন? আমার কে আছে এখানে যে আমি বলবো?
আমার জন্য কারোর কিছু হোক আমি চাই না। সব সময় আমি তোর জন্য আছি, আমাকে বলবি যদি কোনো সমস্যা হয়। তুই হয়তো আমার বন্ধু, তুই আমার বিপদে একদিন আসবি, 2 দিন আসবি, 3 দিনের দিন কি আসবি? তখন তো তুইও বিরক্ত হবি। দেখ মিতু, এত বুঝিস কেন? আমি তোর যা করতে বলছি তাই করবি। কোনো কিছু করার দরকার নেই। দেশের বাড়ি গিয়ে আবুকে বলবো আমাকে যেন বিয়ে দিয়ে দেয়। এত পড়াশুনো করে কি হবে যদি নিজের মান ইজ্জত না বাঁচাতে পারি? তুই এমন কেন বল? লাদেন, আমি তোরে নিয়ে অনেক কিছু চিন্তা করে ফেলেছি, কিন্তু তুই খুব ভালো একটা ছেলে, তোরে একবার জড়িয়ে ধরবো। দেখ মিতু, আপু দেখতে পারলে আমাকে খুব মারবে দিন। আর তুই আমার ফ্রেন্ড, অন্য সময় ধরবি, তোরে কি আমি না করবো বল? শুধুই কি ফ্রেন্ড, অন্য কিছু না? আমি জানি মিতু কি বলতে চাইছে, কিন্তু আপু এইসব শুনলে আমাকে বকা দিবে। আমি ওকে ভালোবাসি, কিন্তু সেটা হয়তো কখনো প্রকাশ করতে পারবো না। এই জন্য আমি বললাম অন্য কিছু। আবার কি? না, কিছু না, বাদ দে। এটাই বরং ভালো। আপু তোরে মেরেছে, এই জন্য তোর কি মন খারাপ? ভালো একটু হয়েছে, আপু আমাকে কখনোই মারে নাই। নে চকলেট খা। তোর মতলব কি বলতো? এখানে আবার ইঁদুর মারার বিষ দেশ নাই তো? তুইও না কি যে বলিস মাঝে মাঝে। তোরে দিয়ে আমার বিশ্বাস নেই। মৃত্যু চকলেটটা একটু ভেঙে নিজের মুখে দিয়ে বলল, আমি যদি ইঁদুরের বিষ খেতে পারি, তুই পারবি না? আমি চকলেট নিয়ে খেতে খেতে বললাম, তোর হাত থেকে আমি বিষের বোতলও হাসতে হাসতে খেতে পারবো। আর এতটা তো ইঁদুরের বিষ। তোর কি মনে হয় আমি তোরে নিজ হাতে বিষ খাওয়াবো? না, কখনোই মনে হয় না। যদি এমন কোনো দিন আসে যে তখন তুই আমাকে গুলি করে মেলে ফেলবি, নইলে আমি। আমরা কিন্তু সব সময় হাসি খুশি থাকে, এসব ইমোশনাল কথা বলে কি আমরা কান্না করব? তুই বল মিতু। আমি এই জন্য বলি তুই খুব ভালো একটা ছেলে, কান্না করেও হাসি রাখিস মুখে। এই হাসিটা একমাত্র সম্বল রে। নিজের জীবনে কি আছে বল? এই হাসি ছাড়া এটাতেই তো আমরা পরিপূর্ণ। হাসতে হাসতে তোমায় দেখি, আবার এই হাসিতে মৃত্যুও দেখি। মাঝে মাঝে আমি কি বলি জানিস লাদেন? কি? তোর সাথে আমার দেখা না হলে খুব ভালো হতো। আমার এই কথার উত্তর একদিন তুই ঠিকই বুঝবি, যেই দিন আমি থাকবো না। ওমা, তা কেন? মারতে পারবি আমাকে তুই নিজ হাতে? দেখ, এসব পাগলামো কথা একদম বলবি না, নইলে তোর মাথা ফাটাবো। মিতু, এবারে কিন্তু খুব খারাপ হচ্ছে বলে দিলাম। আচ্ছা বাবা, সরি। আপু বিরিয়ানি রান্না করেছে, চল খাবি। দেখ মিতু, এখান থেকে চলে যা, এমনি অনেক রাগ আছে। প্লিজ, তোরে অনুরোধ করছি আমি। আচ্ছা বাবা, গেলাম, একটু ঘুমা, এখন তাহলে তোর মাথা ঠিক হবে। আচ্ছা, তাহলে তুইও যা। মিতু আচ্ছা বলে রুম থেকে চলে গেল। সত্যি আমি হয়তো মিতুর তুমি আর কখনো পাবো না, কিন্তু ওকে যে ভালোবাসার কথা বলাও হলো না। কি করে বলি? আপুর বেস্ট ফ্রেন্ডের বোনও যদি ওর সাথে প্রেম করি, তাহলে আপুর নামে কলঙ্ক হয়ে যাবে। আর আমার আপুর সাথে খারাপ কিছু হোক, এটা আমি চাই না। তবে আর যাই বলি, মিতুর মনটা অনেক ভালো। ওকে দেখলে মনে হয় দেখতেই থাকি, খুব ভালো লাগে ওকে আমার। এইসব চিন্তা করতে করতে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেলাম। রাতে ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। আমি সাধারণত সিগারেট খাই না, তবে মাঝে মাঝে খাই যখন আমার মন খারাপ থাকে। কি রে, সিগারেট খাস তুই? আর আমি জানি না? মিতুকে দেখিয়ে সিগারেট নিচে ফেলে দিয়ে বললাম, তুই কখন আসলি? অনেকক্ষণ হলো এসেছি, আর এসে দেখি তুই সিগারেট খাচ্ছিস। তুই সিগারেট খাস কবে থেকে? না মানে দেখ মিতু। সত্যি কথা বল, নইলে কিন্তু আমি আপুকে বলে দিব। আচ্ছা বাবা, সত্যি কথাই বলছি। যখন আমার মন খারাপ থাকে তখন এটা খাই, এছাড়া খাই না। আচ্ছা বুঝলাম, কিন্তু এসব খেতে নেই, জানিস তো ফুসফুসের ক্ষতি হয়। জানি। তাহলে জেনেও খাস কেন? এমনি। কিছু কি বললি? রাগ তো অনেক হলো, চল এখন খাবি। না, আমি এখন কিছু খাবো না, তুই যা তো এখান থেকে। তোর জন্য এখনো কেউ কিচ্ছু খায় নাই, চল বলছি। তোরে যেতে বলছি না, আমি এখন কিছু খাবো না। দেখ, আমার শরীর হ্যাং হয়ে গেছে, এখনো কিছু খাই নাই তোর জন্য, চল বলছি। তোরে আমি না করেছি যে তুই খাবি না? প্রিয় মানুষ যদি কিছু না খায়, তাহলে আমি খাবো কি করে বল?
প্রিয় মানুষ মানে? মিতু আমার চুল ধরে বলল। তোর এত কিছু বুঝতে হবে না, এখন নিচে চল বলছি। মিতু আমার চুল ছাড় বলছি, নইলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। তুই যে আমার কি করবি আমার জানা আছে, এখন চুপচাপ নিচে চল বলছি। মিতু আমাকে টেনে নিচে নিয়ে গেল। আমি টেবিলের কাছে গিয়ে দাঁড়াতেই দুলাভাই বলল, তোমার শরীরে এত রাগ মিয়া, এই একটা থাপ্পড় দিয়েছে বলে এখনো ও কিছু খাও নাই। আপনি মিয়া কিন্তু আমার সাথে কথা বলবেন না বলে দিলাম। আপু আমাকে দেখে এগিয়ে এসে বলল, লাদেম বস টেবিলে, আমি খাবার নিয়ে আসছি। আপুর কথা শুনে রাগে চুপচাপ দাঁড়িয়ে আছি। আপু এবার আমাকে ধরে চেয়ারে বসিয়ে বলল, সরি ভাই, তোর খুব লেগেছে না? আমি তাও কোনো কথা বলি নাই। আপু আমাকে নিজ হাতে খাইয়ে দিতে দিতে বলল, তোর জন্য আমি এখনো কিচ্ছু খাইনি, বলছি তো সরি। আমি কি এমনি কারোর সাথে ঝগড়া করি তুই বল আপু? আমার সামনে যদি মিতুকে কেউ কিছু বলে আমি দাঁড়িয়ে থাকবো? আজকে যদি ওর বড় ভাই হতাম আমি, তাহলে কি দাঁড়িয়ে থাকতে পারতাম? আচ্ছা বাবা, বুঝলাম তো, সরি বলেছি, হয়েছে না? থাক, এখন আর সরি বলতে হবে না। খেটে রুমে চলে গেলাম। একটু গেম খেলে ঘুমিয়ে গেলাম। খুব সকালে ঘুম থেকে উঠে বাসার বাইরে গেলাম। অনেকদিন পর সকালে বাসা থেকে বের হলাম। সকালের আবহাওয়া আমার কাছে খুব ভালো লাগে। হালকা একটু দৌড়াদৌড়ি করে বাসার ভেতরে চলে গেলাম। আপু আমাকে দেখে বলল, কি ব্যাপার, আমার ভাই দেখ আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছে। কেন, আমি কি সকালে ঘুম থেকে উঠতে পারি না? আমি তোকে সেটা বলি নাই, আজকে হঠাৎ করে। বাদ দে তো আপু, আমি ফ্রেশ হয়ে আসি, তুই নাস্তা রেডি কর। এখন আমার ফারিয়াকে পড়াতে যেতে হবে। এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। রেডি হয়ে টেবিলে গিয়ে বসতেই আপু নাস্তা দিতে লাগলো। মিতু আমার পাশে বসে বলল, গুড মর্নিং মিস্টার লাদেন। আমি মিতুর দিকে তাকিয়ে বললাম, আজকে আবার কোথাও যাবে নাকি? যাব তো। আজকে বিকালে আমি আমার নিজের গ্রামে যাব, এই জন্যে বেশ ভালোই লাগছে। মিতুর কথা শুনে আপু বলল, লাদেম তোকে কিছু বলার ছিল, বলবো কি? এখন সময় নেই আপু, ফারিয়াকে পড়াতে যেতে হবে, পরে এসে শুনবো। লাদেন শোন না, বলেন ম্যাডাম। আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবি। টাকা নাই, টাকা দে। তুই সব সময় এমন করিস কেন আমার সাথে বলতো? আমি আবার কি করলাম? ফুচকা খেতে হলে টাকা লাগে, তুই জানিস না? যা, তোর ফুচকা আনতে হবে না। এই তো এতক্ষণে বুঝলি। মিতু আমার সাথে আর কোনো কথা বলে নাই। বুঝলাম ম্যাডাম আমার অনেক রাগ করেছে। খাবার শেষে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। ফারিয়াদের বাসার সামনে গিয়ে কলিং বেল দিতেই ফারিয়ার বোন এসে দরজা খুলে দিল। ফারিয়ার বোনকে দেখে আমি সালাম দিয়ে বললাম, ভালো আছেন আপু? এই তো স্যার, ভালো আছি। আমি তো ভাবছিলাম আপনি আর আসবেন না। আসবো না কেন? আমি না আসলে তো আপনার বোন পড়ালেখায় ডাব্বা মারবে, এই জন্য আসলাম। আচ্ছা গিয়ে দেখেন, ফারিয়া হয়তো টেবিলে বসে পড়ছে। আমি দরজা দিয়ে ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়ে দেখি ফারিয়ার টেবিলে বসে পড়াশোনা করছে, তবে ওর মুখে মাস্ক আর পুরো শরীর ঢেকে রেখেছে। ফারিয়া আমাকে দেখে বলল, কি খবর স্যার, আপনি ভালো আছেন তো? আমি তো ভালোই আছি, কিন্তু তোমার এই অবস্থা কেন? মনে হচ্ছে আজকে তোমাদের বাসায় করোনা ভাইরাস এসে গেছে। আপনাকে আমি চিনি না স্যার, আপনি কেমন? ওই দিন আপনি আমার সাথে কি করেছিলেন মনে নেই আমার? ও আচ্ছা, তাই বলো। ওটা তো মজা করার জন্য করেছিলাম। আর তুমি যে মেয়ে, তখন যদি এটা না করতাম তাহলে কি হতো? তুমি তো পাগলামো করতে। হয়েছে স্যার, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, আমি বুঝে গেছি। ফারিয়াকে পড়িয়ে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর আপু আমাকে ডাক দিয়ে বলল, লাদেন এখানে আয় তো, তোর সাথে আমার কিছু কথা আছে। আপুর রুমে গিয়ে দেখি দুলাভাই বসে বসে কি যেন করছে। আপু আমাকে দেখে বলল, বস এখানে। আমি আপুর পাশে বসে বললাম, আপু বল, কি বলবি? তো দুলাভাই কয়দিন ছুটি পেয়েছে, এই জন্য ভাবলাম তো দুলাভাই গ্রাম থেকে বেরিয়ে আসি, আর ওর একটু দরকার আছে, কিছু কাগজপত্র সেখান থেকে আনতে হবে। মিতু আবার আমাদের যাওয়ার খবর শুনেও বাড়িতে যাব বলল। এখন? আমি বলি কি, তুইও কয়দিনের জন্য মিতুর সাথে যা। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বলে দিব যে আমার ভাই তাদের বাসায় যাবে, আর আমারও শেষের দিন ওখানে যাবে, পরে একসাথে সবাই চলে আসব। আর তুই যদি একা একা থাকিস তো
তোকে রান্না করে কে খাওয়াবে বল? আপু এটা অবশ্য ঠিক বললি। আচ্ছা আমি চিন্তা করে দেখি কি করা যায়। চিন্তা করতে হবে না, তোকে আমি যেটা বলতে বলছি তুই সেটাই কর। আপুর সাথে কিছুক্ষণ কথা বলে রুম থেকে বের হলাম। মিতুর জন্য আবার আমি ফুচকা নিয়ে এসেছি। পছন্দের মানুষের কথা কি আর ফেলা যায়। গিয়ে দেখি মিতু রুমে নাই। কি ব্যাপার, ও আবার কোথায় গেল? হঠাৎ দেখি মিতুর টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হচ্ছে। আমি তো ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ওর চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। এই মিতুকে যে আজকে কতটা সুন্দর লাগছে বলার বাইরে। যদি বলে বোঝাতে পারতাম তাহলে ঠিকই বলতাম। এটা একটা মনের অনুভূতি যেটা কখনো বলে বোঝানো যাবে না। প্রিয় মানুষটাকে ট্রাভেল পরা অবস্থায় দেখে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তবে নিজেকে সামলে হালকা করে চোখে আঙুল দিয়ে বললাম, আমি কিছু দেখি নাই। মিতু যা কাপড় চেঞ্জ করে আয়। মিতু আমাকে দেখে একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর কাপড় পরে বের হলো, আর বের হয়েই আমাকে প্রশ্ন করলো, তুই এখানে? আমি ফুচকাগুলো বিছানার উপর রেখে বললাম, কেন তোর রুমে আসা কি নিষেধ নাকি যে আমি এখানে আসতে পারবো না? সবার জন্য নিষিদ্ধ হলেও তোর জন্য না, তুই আমার স্পেশাল মানুষ। আচ্ছা হয়েছে, তোর জন্য ফুচকা নিয়ে আসছি, দেখা। মিতু আমার পাশে বসে ফুচকা হাতে নিয়ে খেতে লাগলো। ওর শরীর থেকে মারাত্মক একটা ঘ্রাণ বের হচ্ছে যেটা আমাকে ওর দিকে টানছে। এই জন্য আমি ওর পাশ থেকে উঠে দাঁড়ালাম আর একটু দূরে গিয়ে বসলাম। মিতু আমাকে দূরে যেতে দেখে বলল, এমন করলি কেন? সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলবো মানে? যেটা সত্যি তাই বলবি। আসলে তোর চুল থেকে সেই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে যেটা আমাকে পাগল করে দিচ্ছে। এই জন্য তোর পাশ থেকে উঠে গেলাম। মিতু আর কিছু বলে নাই, শুধু একটা মুচকি হাসি দিল। তাহলে আমি যাই? হ্যাঁ। আপু তোরে কিছু কি বলছে? বলছে তো অনেক কিছু। আমাদের গ্রামে যেতে তোরে বলে নাই? হঠাৎ দেখি ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করে দেখি আম্মু কল করেছে। আম্মু কেমন আছো তুমি? আমি তো ভালোই আছি। নে তোর ছোট ভাই তোর সাথে কথা বলবে দেখে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। ও হ্যাঁ, আমার ছোট ভাইয়ের কথা তো বলাই হয় নাই। ও ফারিয়ার সমবয়সী আর কি। ভাইয়া তুমি আসবে কবে? এই তো কয়েকদিনের ভেতরে আসবো ভাই। ছোট ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। ফোন কেটে দিতেই মিতু বলল, লাদেন যাবি আমার সাথে? আমি গেলে আমাকে কি দিয়ে খাওয়াবি বল? তুই গেলে তোরে জামাই আদর করবে দেখিস। চল তো একবার। নৌকা দিয়ে ঘোরার মতো পানি আছে তাদের বাড়ির সামনে। কি যে বলিস না তুই, আমাদের বাড়ি তো হাওয়ার এলাকায়। পানি আছে মানে? আগে তো চল, তারপর দেখতে পাবি পানি কি। ও আমি তো ভুলেই গেছিলাম তোরা যে পানির নিচের মানুষ। দিব কিন্তু একটা কিল তোরে বলে দিলাম। আচ্ছা বাবা সরি। এখন বল যাবি কখন? তুই যদি যাস তো কিছুক্ষণের ভিতরে চলে যাব। আপু বলল যেহেতু যেতে তো হবে, একা একা তো আর থাকা যাবে না। মিতু খুশি হয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ তোরে লাদেন, আমার যে কতটা ভালো লাগছে বলার বাহিরে। আমি কিন্তু কাপড় চোপড় গোছাতে পারবো না, তুই গুছিয়ে দিয়ে যা। তুই রুমে গিয়ে আগে রেডি হ, তোর সব কিছু আমি করব, এত চিন্তা করিস কেন? আমি হাসতে হাসতে রুম থেকে বেরোচ্ছি আর বললাম, পাগলি একটা মেয়ে, এতটা ভালোবাসে আবার আমাকে বলে না। তবে আমার ধারণা তো ভুলও হতে পারে। এইগুলো মিতুর ভালোবাসা নাও হতে পারে। হয়তো আমার সাথে একই বাসায় থাকে দেখে দয়া দেখায়। এটাও হয়তো হতে পারে। আমি রুমে গিয়ে রেডি হচ্ছি আর মিতু আমার সব কিছু রেডি করে দিচ্ছে। রেডি হয়ে নিচে নামতেই আপু বলল, লাদিন শোন, বল আপু। ওইখানে গিয়ে কিন্তু কোনো ধরনের ঝামেলা করবি না। ওইটা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, মনে রাখিস। তোর বেস্ট ফ্রেন্ড সিঙ্গেল আছে না, ওর সাথে প্রেম করব দেখিস, আমি বলে দিলাম। আপু হাসি দিয়ে বলল, তুই তো ওকে চিনিস না, আমি চিনি। আগে যা তো, পরে বলছি। মিতু ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে বলল, আপু গেলাম। আপু মিতুকে বলল, আমার ভাইকে কিন্তু তোমার সাথে নিয়ে যাচ্ছি, সাবধানও যেন সাথে ঝামেলা করো না, বলে দিলাম। মিতু শুধু বলল, আরে আপু আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি না। বাসা থেকে বের হবার পর মিতু বলল, লাদেন কি দিয়ে যাবি, ট্রেন না বাসে করে? আমার ট্রেন জার্নি অনেক ভালো লাগে। আচ্ছা তাহলে চল,
সামনে থেকে আমার আরেক বান্ধবীকে নিয়ে যেতে হবে। তোর বান্ধবী মানে? আরে আমার বান্ধবীকে চিনিস না তুই? ওই যে ওই দিন বলেছিলি ওর বাসাও তো আমাদের পাশের এলাকায়। ও আচ্ছা, তাই বল। রিক্সায় উঠে মিতু বলল। লাদেন শোন না, বল। আমার না আজকে অনেক অনেক ভালো লাগছে। চুপ করে একটু বসতো, নইলে রিক্সা থেকে ফেলে দিব কিন্তু বলে দিলাম। মিতু আর কিচ্ছু বলে নাই। আমার কথা শুনে মুখ বাঁকিয়ে চুপ করে বসে আছে। কিছুটা সামনে যেতেই দেখি রাসেল একটা নিরিবিলি জায়গায় বসে ফোনে কার সাথে যেন কথা বলছে। মনে মনে বললাম, সুযোগ তো একটা পেয়েছি, আজকে আর ছাড়বো না। মিতুর হাতে ফোনটা দিয়ে বললাম, আমি এখন যা করব তুই শুধু ভিডিও করবি, আর কিছু না। কি করবি তুই? এটাই তো বুঝতে পারছি না। কিচ্ছু করব না, তোর ভিডিও করতে বলছি সেটা কর। লাফ দিয়ে রিক্সা থেকে নেমে রাসেলের সামনে চলে গেলাম। রাসেল আমাকে দেখে অবাক হয়ে গেল। ও কিছু বলার আগে উড়াধুরা কিল ঘুষি দিতে লাগলাম। ও কেমনভাবে মারতে লাগলাম ও আমার শরীর একটু ছুঁয়েও দেখতে পারে নাই। মিতু দৌড়ে এসে আমাকে থামিয়ে বলল, লাদেন থাম বলছি। আর তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মৃত্যুর কথা আমি কানে নিলাম না। রাসেলের মাথা ধরে বললাম, এই মেয়েটা আমার সব কিছু। যদি ওর দিকে আর একদিন নজর দিস না, তাহলে এইভাবে কুত্তার মতো মারবো তোরে। তুই কিছু করতেও পারবি না। আজকের এই কথা যদি কাউকে বলিস, তাহলে তোর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিব। সবাই বলবে চেয়ারম্যানের ছেলেকে আমি মারছে। এই জন্য কাউকে এই কথা বলবি না। আর যদি বলিস তুই এই ভিডিও কি করবো জানিস তো? মিতু আমাকে টেনে বলল, লাদেন চল এখান থেকে। আমাকে ছাড়। ওকে আজকে মৃত্যু ঠাস করে আমার গালে একটা চট দিয়ে বলল। মৃত্যু আমাকে টেনে রিক্সায় তুলে নিল। আমি কোনো কথা বলছি না, চুপচাপ বসে আছি। যার জন্য চুরি করলাম সে আমাকে বলে কিনা আমি চোর। বাহ, ভালোই তো। স্টেশন যাওয়া পর্যন্ত আমি মৃত্যুর সাথে কোনো কথা বললাম না, চুপচাপ বসে আছি। 3টা সিট কেটে ট্রেনের ভেতরে চলে গেলাম। আমরা গিয়ে আমাদের জায়গায় বসলাম। তবে আমি মৃত্যুর পাশে বসি নাই, অন্য পাশে বসলাম।